নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের রীতিকথা। আজ উপন্যাসের ৮ পর্ব। একটানা বলার পর থামলেন শেখরনাথ। বিনয় অবাক হয়ে ভাবে, সেই কবে ২০-এর দশকে যাবজ্জীবন কালাপানির দণ্ডাদেশ নিয়ে আন্দামানে সাজা খাটতে এসেছিলেন শেখরনাথ। তারপর একদিনের জন্যেও ইন্ডিয়ার মেনল্যান্ডে ফিরে যাননি। অথচ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগরের এই সুদূর দ্বীপপুঞ্জের থেকেও দেশের সমস্ত ইতিহাস তার জানা। মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে বিনয়। শেখরনাথ ফের শুরু করলেন। যাই হোক, মাত্র কয়েক বছর আগে কংগ্রেস পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিল, কিন্তু বাস্তবে শুরুর দিকে তা পাওয়া যায়নি। ডমিনিয়ান স্টেটাস নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিছুদিন পরেই অবশ্য সম্পূর্ণ স্বাধীনতা এসেছে। এদিকে দুটি রাষ্ট্রের মধ্যে শাসনভার ভাগ করে দেবার প্রক্রিয়া শুরু হয়ে গেল পুরোদমে। 15ই আগস্ট দেশ স্বাধীন হবে। তার মধ্যে দেশটাকে তো ভাগবাটোয়ারা করার কাজটা শেষ করা দরকার। তাই জুলাই মাসে স্যার সিরিল র্যাডক্লিফকে লন্ডন থেকে ভারতে উড়িয়ে আনা হলো। তার কর্মক্ষমতা সম্পর্কে বড়লাট মাউন্টব্যাটেনের বিরাট আস্থা, কিন্তু ভারত সম্পর্কে পুঁথিগত কিছু ধারণা তার থাকতে পারে, তবে বাস্তব জ্ঞানবুদ্ধি কতটুকু সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। এই লোকটিকেই পাঞ্জাব আর বাংলা ভাগ করে ভারত এবং পাকিস্তানের সীমানা ঠিক করে দেবার দায়িত্ব দেওয়া হলো। তিনি হলেন পূর্ব এবং পশ্চিম দুদিকের বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান। হাতে 2 মাস কয়েকদিন মাত্র সময়। এর মধ্যে বাংলা আর পাঞ্জাবের কোনো কোনো ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্টের কতটা অংশ ভারত আর পাকিস্তান পাবে তা ঠিক করে দিতে হবে। এত বড় একটা দেশ ভাগ হবে, সেজন্য সময় মাত্র 2 মাস। স্বাধীনতার জন্য এমন একটা অর্বাচীন খামখেয়ালি সিদ্ধান্ত মেনে নিতে হয়েছিল। আশ্চর্য, লীগ বা কংগ্রেসের নেতারা মুখ বুজে তা মেনে নিয়েছিলেন। কেউ সামান্য আপত্তি পর্যন্ত করেননি। এমন একটা ভবিতব্যের কথা কে ভাবতে পেরেছিল? একটু থেমে শেখরনাথ আবার শুরু করলেন। র্যাডক্লিফ মাউন্টব্যাটেনের পরম আস্থাভাজন। আমি যতদূর জানি, এই ধুরন্ধর ইংরেজটি আগে আর কখনো ভারতে আসেননি। নতুন দায়িত্ব পেয়ে টেবিলে ইন্ডিয়ার ম্যাপ বিছিয়ে তিনি ছুরি, কাঁচি, পেন্সিল নিয়ে বসলেন। দেশটা কাটাছেঁড়া হবে কিসের ভিত্তিতে? বেসিসটা কি? শেষ পর্যন্ত সাম্প্রদায়িক ভাগাভাগিটাই সাব্যস্ত হল। এই নিয়ে অশান্তি উত্তেজনা কম হয়নি। বেঙ্গল আর পাঞ্জাবের কোন কোন ডিস্ট্রিক্টের অংশ ভারত বা পাকিস্তানে পড়বে তা নিয়ে মানচিত্রে ছুরির দাগ পড়তে লাগল। নেতারা, বিশেষ করে পাঞ্জাবের বড় বড় নেতারা যখন রেড়ে করে উঠলেন, নতুন মানচিত্র এনে আবার নতুন করে সীমানা ঠিক করা হলো। বারবার এই সীমানা বদলানো হতে লাগল। যশোর, খুলনা পশ্চিমবঙ্গে আসা উচিত ছিল। সিলেট ডিস্ট্রিক্ট আসামের সঙ্গে থাকাই সঙ্গত ছিল, কিন্তু বাঙালি সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে পারে এই আশঙ্কায় আসামের নেতারা কোনোভাবেই তাতে রাজি হলেন না। সামান্য কয়েকদিনে কোটি কোটি মানুষের ভাগ্য স্থির করে ফেললেন র্যাডক্লিফ। আমি তো বলবো, ভারতের ইতিহাসে এটা আরও একটা অন্ধকার সময়। ইতিহাসের এই জটিল দিকগুলো ততটা জানা ছিল না বিনয়। সে অবাক হয়ে শুনে যাচ্ছে। দেশভাগ যে এই প্রাক্তন মুক্তিযোদ্ধা প্রাচীন বিপ্লবীটির হৃদয়ে কতটা ক্ষত সৃষ্টি করেছে সেটা টের পাওয়া যাচ্ছে। কি উত্তর দেবে ভেবে পেল না বিনয়। ইতিহাসের সেই মর্মান্তিক ভয়াবহ সময় আজ যেন প্রবলভাবে শেখরনাথের ওপর ভর করেছে। তিনি ভেতরকার চাপা যন্ত্রণা ক্রমাগত উগড়ে দিতে লাগলেন। পাকিস্তান কায়েম হবার পর জিন্নাহ কি ভরসা দিয়েছিলেন? পাকিস্তানের যারা নাগরিক হবে, তার ধর্ম যাই হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবাই নিরাপদে সসম্মানে থাকতে পারবে। তাদের স্বাধীন ধর্মাচরণে, সামাজিক অনুষ্ঠানে কোনো রকম বাধা সৃষ্টি বরদাস্ত করা হবে না। রাষ্ট্র তার সব রকম নিরাপত্তার ব্যবস্থা করবে। প্রশাসনের চোখে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা শিখের মধ্যে
এতটুকু ভেদাভেদ বৈষম্য করা হবে না। পাকিস্তানের প্রতিটি মানুষ হবে সেই দেশের সম্মানিত নাগরিক। জিন্নার হয়তো এই রকমই সদিচ্ছা ছিল, কিন্তু বাস্তবে কি দেখা গেল? বিনয় মগ্ন হয়ে শুনে যাচ্ছিল। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, কি? পাকিস্তানে মাইনরিটি কমিউনিটি, বিশেষ করে হিন্দু আর শিখরা কি নিরাপদে থাকতে পারল? জিন্না দীর্ঘজীবী হননি। পাকিস্তান হাসিল করার কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। বেঁচে থাকতে থাকতেই তিনি দেখে গেছেন পাকিস্তানে যে ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছিল তাতে লাখে লাখে হিন্দু এবং শিখ দুই সীমান্ত দিয়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছে। আমার কি মনে হয় জানো? কি? জিন্না পাকিস্তান চেয়েছিলেন এবং তার দাবি মতো একটা দেশ আদায়ও করে ছেড়েছিলেন, এসব ঠিক, কিন্তু তিনি কট্টরপন্থী বা গোঁড়া সাম্প্রদায়িক ছিলেন বলে মনে হয় না। কিন্তু মৃত্যুর আগে এমন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন যে ফান্ডামেন্টালিস্টদের নিয়ন্ত্রণ করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। প্রশাসনের লাগামও তার শীর্ণ শিথিল মুঠি থেকে বেরিয়ে গিয়েছিল। তার ফল হয়েছিল এই, লক্ষ লক্ষ মানুষকে সীমান্তের ওপার থেকে এপারে বাস্তুহারা হয়ে চলে আসতে হলো। হলো কি? এখনো পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু আসার বিরাম নেই। আমার কি মনে হয় জানো? উত্তর না দিয়ে, প্রশ্ন না করে উন্মুখ তাকিয়ে রইল বিনয়। শেখরনাথ থামেননি। পাকিস্তানে মাইনরিটি যতকাল আছে এই উদ্বাস্তু স্রোত কখনো থামবে না। এরপর অনেকক্ষণ নীরবতা। হঠাৎ একসময় শেখরনাথ একেবারে অন্য প্রসঙ্গে চলে গেলেন। তুমি কি যুগান্তর, অনুশীলন সমিতি, ব্রতী সমিতি, স্বদেশ বান্ধব সমিতি, সুহৃদ ও সাধনা সমিতি এই নামগুলো শুনেছ? বিনয় অবাক। যুগান্তর আর অনুশীলন সমিতি ছাড়া আর কোনো নাম শুনিনি। মাত্র কয়েকটার নাম বললাম। আনডিভাইডেড বেঙ্গলে এরকম অজস্র গুপ্ত সমিতি গড়ে উঠেছিল, সবই সশস্ত্র বিপ্লবীদের সংগঠন। অবশ্য পাঞ্জাব, মহারাষ্ট্র, ইউপি এবং আরও কয়েকটা প্রভিন্সেও এমন অনেক সমিতিও অ্যাক্টিভ ছিল। বিপ্লবীরা মনে করত লক্ষ বছর চরকা কাটলেও কিচ্ছু হবে না। মিনমিনে ভেদে অহিংস আন্দোলনে দেশের স্বাধীনতা আসবে না। ওসব আকাশকুসুম কল্পনা। ইংরেজদের ঝাড়ে মূলে তাড়াতে হলে বন্দুক পিস্তল ছাড়া উপায় নেই। সারা দেশের কথা থাক, বাংলার কথাই বলি। সবচেয়ে বেশি গুপ্ত সমিতি ছিল বাংলাতেই। হাজার হাজার তাজা তরুণ ইংরেজদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়ে লড়াই করেছে, ধরা পড়ে জেলখানায় পচে মরেছে। কত প্রাণ যে ফাঁসির দড়িতে শেষ হয়ে গেছে তার সীমা সংখ্যা নেই। এই মৃত্যুঞ্জয়ী শহীদদের কজনকে আমরা মনে রেখেছি? এই বিপ্লবীদের কথা আগেও কয়েকবার বলেছেন শেখরনাথ। নিঝুম মধ্যরাতে দেশভাগের কথা বলতে বলতে ফের সেই প্রসঙ্গ কেন তুললেন বিনয় বুঝতে পারছে না। সে অপেক্ষা করতে লাগল। নিজের ঝোঁকে বলে যেতে লাগলেন শেখরনাথ। পাঞ্জাব, ইউপি, মহারাষ্ট্র, সারা দেশের বিপ্লবীরা স্বাধীনতার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। এদের সবাইকে প্রণাম জানিয়েও বলবো, পাঞ্জাবি আর বাঙালিদের স্যাক্রিফাইসের তুলনা নেই। তার নিট ফলটা কি দাঁড়ালো? দুটো প্রভিন্সই দুটুকরো হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ জন্মভূমি খোয়ালো, লক্ষ লক্ষ মানুষ খুন হলো। তাদের ঘরের যুবতী মেয়েদের লুট করে, ধর্ষণ করে হত্যা করা হলো। বিপ্লবীদের আত্মদানের বিনিময়ে বাঙালি আর পাঞ্জাবিদের কি এটাই প্রাপ্য ছিল বিনয়? দুটো প্রভিন্স এত মূল্য দিল, আর স্বাধীনতা নামে ইংরেজরা যা দিয়ে গেল তার সুফলটা ভোগ করছে বাকি ভারত। একটা ব্যাপার লক্ষ্য করো, বিপ্লবীদের ত্যাগের, আত্মদানের ইতিহাসটাকে আর গুরুত্বই দেওয়া হচ্ছে না। আমার ভয় হয় বলে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন শেখরনাথ। তারপর শুরু করলেন। আক্ষেপে, ক্ষোভে, হতাশায় তাঁর কণ্ঠস্বর ভারী হয়ে এলো। বিরাট নিঃশব্দ একটা চক্রান্ত চলছে। সবিস্ময়ে বিনয় জিজ্ঞেস করে, কিসের চক্রান্ত কাকা? ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের অবদানের ইতিহাস সম্পূর্ণ মুছে যাবে।
ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘাযতীন থেকে উপেন বন্দ্যোপাধ্যায়, উল্লাসকর দত্ত, সাভারকার ব্রাদার্স থেকে সূর্য সেন, অম্বিকা চক্রবর্তীদের তো মাথায় করে রাখা উচিত ছিল। সেই মর্যাদা কি তাদের দেওয়া হচ্ছে? স্বাধীন ভারত ওদের ভুলে যাবে, নীরবে অস্বীকার করবে, কোনোদিন কি ভাবা গিয়েছিল? প্রাক্তন বিপ্লবীর বেদনার্ত কণ্ঠস্বর আন্দামানের দূর প্রান্তে জেফ্রি পয়েন্টের একটি ঘর থেকে বাইরে ছড়িয়ে পড়ল। নিঝুম রাতে চারিদিকের পাহাড়ে জঙ্গলে তার প্রতিধ্বনি হতে লাগল। একদিন রাত্রে সুভাষচন্দ্রের কথা উঠল। সারাদিন উদ্বাস্তুদের নিয়ে ব্যস্ত থাকেন শেখরনাথ, তাদের কাজকর্মের তদারক করেন। যদি কারো কোনো সমস্যা দেখা দেয় তার সুরাহা করে দেন। পুনর্বাসন দপ্তর এবং বন বিভাগের অজস্র কর্মী রয়েছেন। তবু শেখরনাথের মনে হয় দেশ থেকে উৎখাত হয়ে আসা এই মানুষগুলোর সমস্ত দায়িত্ব তারই। অপার মায়ায় তিনি যেন তার শেষ জীবনের সঙ্গে এই মানুষগুলোকে জড়িয়ে নিয়েছেন। কিন্তু রাত্রিবেলা জেফ্রি পয়েন্ট যখন নিশুতিপুর, সেই সময় দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়কদের আত্মত্যাগের নানা কাহিনী শোনান শেখরনাথ। আজ বললেন, দেশভাগের কথা উঠলেই সুভাষচন্দ্রকে আমার বিশেষ করে মনে পড়ে। বিনয় রীতিমতো অবাক হলো। এ আপনি কি বলছেন কাকা? পার্টিশনের সময় নেতাজি তো দেশেই ছিলেন না। এমন একটা প্রচার করা হয়েছে যে পার্টিশনের অনেক আগেই প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়েছে। শেখরনাথ বললেন, নেতাজির এই মৃত্যুর রটনাটা বড়ই রহস্য। দেশের লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়নি। এই মৃত্যুর প্রসঙ্গ থাক। আমার আশা একদিন না একদিন এই রহস্য ভেদ করে আসল সত্যটা বেরিয়ে আসবে। বিনয় চুপ করে রইল। শেখরনাথ বলতে থাকেন, দেশের জন্যে সুভাষচন্দ্রের অবদানের কথা একবার ভাবো। আইসিএস হওয়ার পর পরম আরামে তিনি বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু নিজস্ব সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, কেরিয়ারের কথা ভাবেননি সুভাষ। অবশ্য স্বীকার করতেই হবে, গান্ধীজি, জওহরলাল, দেশবন্ধু চিত্তরঞ্জন, JM সেনগুপ্ত থেকে রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, এমন বিরাট বিরাট জননায়করা কেউ ক্ষুদ্র স্বার্থের কথা ভাবেননি। দেশই ছিল তাঁদের কাছে টপ প্রায়োরিটি। দেশের স্বাধীনতার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশের কোটি কোটি মানুষকে তারা উদ্বুদ্ধ করেছিলেন। গান্ধীজির কথা নতমস্তকে মানতেই হবে। তাঁর মত এবং পথের সঙ্গে আমাদের মতো সশস্ত্র বিপ্লবীদের মতাদর্শের মিল নেই। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসে ডান্ডি অভিযান, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, কুইট ইন্ডিয়া আন্দোলনের ডাক দিয়ে তিনি দেশ জুড়ে যে জনজাগরণ ঘটিয়েছিলেন, কে তা অস্বীকার করবে? তিনিই বোধহয় প্রথম দেশনেতা যাঁর ডাকে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল। গান্ধীজির কথা মাথায় রেখেও বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসু এ দেশে একজন বিরল জননেতা। জিজ্ঞাসু ছাত্রের মতো বিনয় প্রশ্ন করে, কোন দিক থেকে বলছেন? দেখো, কংগ্রেসের নেতারা প্রায় সবাই ছিলেন আপোষকামী। আলাপ আলোচনা করে অহিংস আন্দোলন চালিয়ে তারা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ভিক্ষে করতে চেয়েছিলেন। কিন্তু ইম্পিরিয়ালিস্টরা কে কবে ভেদভেদে গালগল্প করে বুঝদার সুবোধ বালকের মতো কলোনি ছেড়ে দেয়? বিশেষ করে ইন্ডিয়ার মতো এত বড় কলোনি, যেখানে কত মধু, এদেশের ওয়েলথ লুট করে ব্রিটিশ এম্পায়ার ফুলে ফেঁপে উঠেছে। মুখের কথায় সেই বিশাল মৌচাক কেউ ছাড়ে? এসব আকাশকুসুম কল্পনা। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক ফারাক। গান্ধীজি অহিংস নীতিতে বিশ্বাস করতেন। অহিংসাই ছিল তার ধর্ম। আমি সেটা সম্মান করি। কিন্তু তার ডাকা কোনো কোনো আন্দোলন সহিংস, হিংস্র আকার ধারণ করলে তিনি তার রাশ টেনে ধরেছেন। ফলে স্বাধীনতা কবে পাওয়া যাবে সে সম্বন্ধে সংশয় দেখা দিয়েছে। দেশের মুক্তি আমার মনে হয় এর ফলে ক্রমশ পিছিয়ে যাচ্ছিল। কিন্তু কাকা, পুরোটা বলা হলো না। দ্বিধান্বিতভাবে থেমে গেল বিনয়। বলো বলো, চুপ করে গেলে কেন? সুভাষচন্দ্র তো একসময় কংগ্রেস ছিলেন। কি বলতে চাও বুঝতে পেরেছি। সুভাষ অবশ্যই কংগ্রেসে ছিলেন,
গান্ধীজিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। সবই ঠিক, কিন্তু কংগ্রেস নামে প্রতিষ্ঠানটিতে কি তার পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হয়েছে? আগেই বলেছি, কংগ্রেসের আপোষকামী নীতির সঙ্গে তার মতের মিল হচ্ছিল না। স্বাধীনতার প্রশ্নে তিনি আনকম্প্রোমাইজিং। এর ফলে তাকে কংগ্রেসের ভেতর থেকেই চরম বিরোধিতার মুখে পড়তে হয়েছে। পরপর 2 বছর 1938 এবং 1939-এ নানা বিরোধিতার মধ্যেও সুভাষচন্দ্র কংগ্রেসের রাষ্ট্রপতি হয়েছিলেন। এতটাই ছিল তাঁর জনপ্রিয়তা। কংগ্রেসের প্রেসিডেন্টকে সেই আমলে রাষ্ট্রপতি বলা হতো। প্রথমবার তিনি রাষ্ট্রপতি হলেন হরিপুরায়, দ্বিতীয়বার ত্রিপুরীতে। হরিপুরায় সভাপতি হওয়ার পর একটা বছর কোনো রকমে কাটিয়ে দিতে পারলেও ত্রিপুরী কংগ্রেসে ফের জয়ী হয়ে যখন ফের রাষ্ট্রপতি হলেন, তখন সংঘাতটা চরমে উঠল। স্বয়ং গান্ধীজি চাইছিলেন আবার সুভাষচন্দ্র রাষ্ট্রপতি হন। ত্রিপুরীতে তার মনোনীত প্রার্থী ছিলেন পট্টবী সীতারামাইয়া। সুভাষচন্দ্র নির্বাচিত হলে গান্ধীজি স্পষ্ট জানিয়েছিলেন, সীতারামাইয়াস ডিফিট ইজ মাই ডিফিট। নিজের ব্যক্তিগত পরাজয় বলেই সুভাষচন্দ্রের জয়কে ধরে নিয়েছিলেন। সুভাষচন্দ্র যাতে সুশৃঙ্খলভাবে কাজ না করতে পারেন, সেজন্য তার ইঙ্গিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বাররা সুভাষচন্দ্রের প্রতি অনাস্থা তো প্রকাশ করলেনই, পদত্যাগও করে বসলেন। একজন নির্বাচিত সভাপতির সঙ্গে এমন আচরণ নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক। কংগ্রেস যে মাত্র একটি মানুষের নির্দেশে চলবে, সেটা আগেই স্থির হয়েছিল। তার মনোপুত নয় এমন কিছু ঘটলে যার যত সমর্থনই থাক, তাকে তিনি মেনে নেবেন না। হতাশ মর্মাহত সুভাষচন্দ্রের পক্ষে এত বড় একটা রাজনৈতিক দল চালানো অসম্ভব হয়ে পড়েছিল। এমন অসহযোগিতা প্রত্যাশা করেননি সুভাষচন্দ্র। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এলেন এবং নতুন দল ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করলেন। সুভাষচন্দ্রের চরিত্রে স্বাধীনতার প্রশ্নে আপোষকামিতার স্থান ছিল না। এই শব্দটা মনে প্রাণে অপছন্দ করতেন। কংগ্রেসী রাজনীতির মধ্যে কত রকম যে জটিলতা, কত অদৃশ্য দড়ি টানাটানি, তা মর্মে মর্মে তিনি অনুভব করেছেন। নতুন দল তৈরি করলেন ঠিকই, কিন্তু বুঝতে পারছিলেন ঔপনিবেশিক ভারতবর্ষ থেকে তিনি ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে যে ধরনের সংগ্রাম চান, সেটা মোটেই সম্ভব নয়। এই সংগ্রামে তিনি সেভাবে সমর্থন পাবেন না, বিশেষ করে সবচেয়ে বড় রাজনৈতিক দল কংগ্রেসের কাছ থেকে তো বটেই। মুসলিম লীগের অন্য উদ্দেশ্য রয়েছে, তাদের পাশে পাওয়ার কল্পনা নেহাতি দুরাশা। দেশের বিপ্লবী দলগুলোর তখন ছন্নছাড়া ভাঙাচোরা হাল। একটা দলের সঙ্গে অন্য দলের সম্পর্ক অত্যন্ত তিক্ত। তাছাড়া এই সব দলের অজস্র ছেলে তখন জেলে পড়ছে। হাজার হাজার বিপ্লবীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হয়েছে। বাকি যারা আছে তারা মানসিক দিক থেকে বিপর্যস্ত। ছোটোখাটো আরও বহু পলিটিক্যাল পার্টি তখনও ছিল, কিন্তু তাদের মতাদর্শ অন্যরকম। এদের সমর্থন সম্বন্ধে সুভাষ হয়তো সন্দিহান ছিলেন। দেশের ভেতরে থেকে দেশের স্বাধীনতা লাভ সম্পূর্ণ দুরূহ। যা কিছু করতে হবে দেশের বাইরে গিয়ে। বিনয় জিজ্ঞেস করল, সুভাষচন্দ্র কি এসব কোথাও লিখে গেছেন? শেখরনাথ বললেন, আমার চোখে তা পড়েনি। বহু বছর মেনল্যান্ড থেকে অনেক দূরে এই আন্দামান দ্বীপে পড়ে আছি। কলকাতা থেকে কটা বই বা এখানে আসে। তাহলে আপনার এরকম ধারণা হলো কিভাবে? সুভাষচন্দ্রের জীবন, রাজনৈতিক চেতনা, তার স্বাধীনতা লাভের পদ্ধতি, সেই সময়ের পারিপার্শ্বিক অবস্থা, অন্য পলিটিক্যাল পার্টিগুলোর এজেন্ডা, এসব লক্ষ্য করলে তেমনটাই মনে হয়। তিনি নিশ্চয়ই বুঝতে পারছিলেন ব্যাপকভাবে অস্ত্র হাতে তুলে না নিলে সাম্রাজ্যবাদী শক্তিকে সোনার খনিরূপ ভারতবর্ষের কলোনি থেকে দূর করা যাবে না। তাই বলে একটু অন্যমনস্ক হয়ে পড়লেন শেখরনাথ। খুব মগ্ন হয়ে শুনছিল বিনয়। বলল, তাই কি? আনমনা ভাবটা কেটে গেল শেখরনাথের। বিনয়ের দিকে তাকিয়ে বললেন, ছদ্মবেশে গোয়েন্দাদের সতর্ক চোখে ধুলো ছিটিয়ে কাবুল হয়ে কয়েকটা দেশ ঘুরে চলে গেলেন জার্মানি, সেখান থেকে সাবমেরিনে জাপান,
পুরো দমে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপানি ফৌজ দুরন্ত গতিতে ভারতের দিকে ধেয়ে আসছে। প্রচারের ভাষায় ব্রিটিশ বাহিনী সাকসেসফুল রিট্রিট অর্থাৎ সাফল্যের সঙ্গে পশ্চাদপসরণ করেছে। সুভাষচন্দ্র এই সুযোগটা নিলেন, গড়ে তুললেন প্রবাসী ভারতীয়দের, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকে নিয়ে এক দুর্বার বাহিনী। এদের অনেকে মিত্রপক্ষের সেনাবাহিনীতে ছিল, বাকিদের মিলিটারি ট্রেনিং দিয়ে নেওয়া হলো। গড়ে উঠল আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। মেয়েরাও এগিয়ে এসেছিল। গড়া হলো মরণজয়ী নারী বাহিনী। আজাদ হিন্দ ফৌজের প্রতিটি সেনানীর হৃদয়ে সুভাষচন্দ্র জ্বালিয়ে দিলেন স্বাধীনতার মশাল। প্রতিটি সৈনিক তখন এক একটি আগুনের শিখা। একটা ফ্রন্ট ধরে জাপ বাহিনী, অন্য এক ফ্রন্ট ধরে আজাদ হিন্দ ফৌজের সেনারা অভিযান শুরু করেছে। বিনয়, তুমি কল্পনা করতে পারো? সুভাষচন্দ্র তার অনুগামী সব সৈনিকের জন্য কমন কিচেনের ব্যবস্থা করেছিলেন। শিখ, হিন্দু, মুসলিম সবাই পাশাপাশি বসে খেত। ভারতের আর কোনো রাজনৈতিক দল বা জননেতা কি এটা করতে পেরেছিলেন? আমার জানা নেই। তার সেনাদের মর্মে এই বার্তাটি নেতাজি সুভাষচন্দ্র পৌঁছে দিয়েছেন, স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই, ধর্ম নিজস্ব ব্যাপার। আইএনের প্রতিটি সৈনিক ভাবত প্রথমে তারা ভারতবাসী, তারপর হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান। মাতৃভূমির মুক্তি তাদের ফার্স্ট প্রায়োরিটি। দেশের মানুষকে এক সূত্রে আর কেউ কি এভাবে গাঁথতে পেরেছেন কি তাদের পরস্পরের এত কাছে নিয়ে আসতে? আমার জানা নেই। একদিন সচকিত ভারতবর্ষ শুনতে পেল সেই অবিস্মরণীয় কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি। তারপর দেশবাসীকে আহ্বান জানালেন এই মুক্তিযুদ্ধে তারাও যেন যুক্ত হয়। গান্ধীজি, জওহরলাল থেকে শুরু করে বড় বড় নায়কদের তিনি আবেদন জানালেন এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। ইউরোপে, আফ্রিকায়, এশিয়ায় চারিদিকে মিত্রশক্তি, বিশেষ করে ইংরেজ বাহিনী বেধড়ক মার খাচ্ছে। জার্মান বোমায় লন্ডনের সিকিভাগ ধ্বংস হয়েছে। পৃথিবী জোড়া সাম্রাজ্যের গরিমা যাদের, তাদের অর্থনীতি চোরমার হতে চলেছে। 200 বছরের দম্ভ চুপসে গেছে। এই সময় যদি ভারতের ভেতর তুমুল আন্দোলন শুরু করা যায়, ব্রিটিশ গভর্নমেন্ট স্বাধীনতা দিতে বাধ্য। সারা দেশ জুড়ে তখন শিহরণ, প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতারা সুভাষচন্দ্রের ডাকে সাড়া তো দিলেনই না, উল্টে তীব্র প্রতিক্রিয়া জানালেন। একদল বললেন সুভাষচন্দ্র ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন, তিনি তোজোর কুকুর, কুইসলিং, জাপানিদের ডেকে এনে ফ্যাসিস্টদের হাতে দেশকে তুলে দিতে চান। অথচ সেকেন্ড গ্রেট ওয়ারে ইম্পিরিয়ালিস্ট ব্রিটেনের সঙ্গে রাশিয়া যখন হাত মেলায়, তখন সেটাকে পিপলস ওয়ার বলা হয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এক সময় সুভাষচন্দ্র যখন কংগ্রেস ছেড়ে চলে আসেননি, তিনি এবং জওহরলাল দুজনেই ছিলেন যুব ফ্রন্টের নেতা। এদের ঘিরেই তরুণ ভারত স্বপ্ন দেখতে শুরু করেছিল। দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। জওহরলাল কোথায় সুভাষচন্দ্র এবং তার আজাদ হিন্দ বাহিনীকে স্বাগত জানাবার জন্য সারা দেশ জুড়ে আন্দোলনের ডাক দেবেন তা নয়। সুভাষের ভারত অভিযানকে কংগ্রেস এবং দেশের অন্য রাজনৈতিক দলগুলোর মতো একেবারেই পছন্দ করলেন না। অন্য সব জননেতা তো বটেই, জওহরলালও তার মতামত স্পষ্ট জানিয়ে দিলেন। সুভাষ বাহিনী ভারতে প্রবেশ করুক তিনি তা চান না। অ্যালায়েড ফোর্স কিন্তু আজাদ হিন্দ ফৌজকে রুখতে পারেনি। দেশের ভেতর বহুদূর পর্যন্ত চলে এসেছিল এই বাহিনী। কোহিমার কাছাকাছি ময়রাঙে এসে জাতীয় পতাকা তুলেছিল। বিনয়, তুমি জাহাজ থেকে নেমে পোর্ট ব্লেয়ারে এসেই জানতে পেরেছিলে এভারডিন মার্কেটের কাছে জিমখানা ময়দানেও জাপ বাহিনীর সঙ্গে সুভাষচন্দ্র চলে এসেছিলেন। এখানেও জাতীয় পতাকা তুলেছিলেন। সেলুলার জেল দেখাতে দেখাতে সেদিন তোমাকে বলেছি, সেখানেও সুভাষ এসেছিলেন। তিনি জাতীয় পতাকা তুলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। যেসব ইংরেজ এখানে ছিল তারা কুকুরের মতো পালিয়ে গিয়েছিল। জাপান সরকার তাদের ফৌজ কিছুদিন এখানে রাখলেও সুভাষচন্দ্রকেই এই দ্বীপপুঞ্জর পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। নিশ্চয়ই ভুলে যাওনি?
বিনয় আস্তে মাথা নাড়ল। এই ইতিহাস কি ভোলা যায়? সুভাষ 2-3 দিনের বেশি এখানে থাকতে পারেননি। মণিপুর কোহিমা ফ্রন্টের দিকে তাকে চলে যেতে হয়েছিল। দেশের মাটিতে এই তার শেষ পদার্পণ। বিশাল ব্রিটিশ কলোনির সামান্য একটু অংশকে কিছুদিনের জন্য অন্তত তিনি স্বাধীন করতে পেরেছিলেন। দেশের তখনও ঘুম ভাঙেনি, কিংবা বলা যায় দেশ নেতারা একরকম নীরবই ছিলেন। জাতির চরম দুর্ভাগ্য, আজাদ হিন্দ ফৌজের পরাজয় ঘটে। তার কারণ রণকৌশলের ত্রুটি বা বাহিনীর উদ্যম এবং দেশপ্রেমের অভাব নয়। জাপান বর্মা অবধি এসেও আর এগুতে পারেনি। মিত্রশক্তি তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এই প্রচণ্ড প্রত্যাঘাত জাপানের পক্ষে সামলানো সম্ভব হয়নি। তাদের রিট্রিট অর্থাৎ পিছু হটতে হয়েছিল। এই অবস্থায় আজাদ হিন্দ ফৌজকে সাহায্য করা তাদের পক্ষে সম্ভব ছিল না। পেছন থেকে অস্ত্রের সাপ্লাই, রিইনফোর্সমেন্ট সব বন্ধ হয়ে গিয়েছিল। খালি হাতে খালি পেটে তো যুদ্ধ চালানো যায় না। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অসংখ্য সেনানী আর সেনানায়করা অ্যালায়েড ফোর্সের হাতে ধরা পড়লেন। দিল্লির লালকেল্লায় শাহনওয়াজ, ধিলনদের যুদ্ধপরাধী হিসেবে বিচার শুরু হলো। এইবার দেশের টনক নড়ল যেন। সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল। আজাদ হিন্দের বীর সেনানীদের মুক্তির দাবিতে দিকে দিকে আন্দোলন শুরু হয়ে গেল। তাদের দমন করার জন্য ইংরেজ পুলিশ গুলি লাঠি তো চালালোই, ব্যাপক ধরপাকড়ও শুরু করল। কিন্তু দেশজোড়া বিপুল জনজাগরণকে ঠেকানোর সাধ্য তাদের ছিল না। প্রতিটি ভারতবাসীর মুখে তখন শুধু নেতাজি সুভাষ আর আজাদ হিন্দ ফৌজ। একটা ইনফরমেশন দিচ্ছি, শুনলে তুমি অবাক হবে বিনয়। এই সময় সারা দেশের নানা প্রান্তে, এমনকি দক্ষিণ ভারতেও যে শিশুরা জন্মেছে তাদের নামকরণ হয়েছিল সুভাষচন্দ্রের নামে। দেশ কোন চোখে কি অসীম শ্রদ্ধায় তাঁকে দেখত একবার ভেবে দেখো বিনয়। এটা বিনয়ের জানা ছিল না, কারণ সে তখন পূব বাংলার এক কোণে রাজদিয়ার মতো একটা নগণ্য আধা গ্রাম আধা শহরে রয়েছে। প্রকাণ্ড দেশের কতটুকু খবরই বা সেখানে পৌঁছত, অনন্ত বিস্ময় সে তাকিয়ে থাকে। শেখরনাথ বলতে থাকেন, দেশ জুড়ে যে স্বতঃস্ফূর্ত উন্মাদনা, তাতে বেগতিক হয়ে পড়লেন কংগ্রেস নেতারা। ভুলাভাই দেশাই আর জওহরলাল কালো কোট পরে লাল কেল্লায় ধিলন আর শাহনওয়াজদের মুক্তির দাবিতে সওয়াল করতে নেমে পড়লেন। যাঁরা একদিন সুভাষের আজাদ হিন্দ বাহিনীকে রোকবার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, তাঁরা রাতারাতি বদলে গেলেন। ভাবখানা এই, আজাদ হিন্দ এবং সুভাষের সঙ্গে আমরাও আছি। ভাবা যায়? সুভাষচন্দ্রের কর্মকাণ্ডের ইম্প্যাক্ট কতদূর ছড়িয়ে পড়েছিল চিন্তা করা যায় না। করাচি এবং বোম্বাইতে নৌবিদ্রোহ শুরু হয়ে গেল। ইংরেজ তখন ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছে। বিদ্রোহ শুধু নেভির মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন কোনো কথা নেই। তাদের আতঙ্ক সেটা সেনাবাহিনী এবং এয়ারফোর্সের মধ্যেও যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। কংগ্রেস নেতারা যতদূর মনে হয় প্যাটেল বুঝিয়ে সুঝিয়ে নৌবাহিনীকে শান্ত করলেন। তুমুল আন্দোলন ধীরে ধীরে থেমে গেল। আর কোর্ট মার্শাল করে নেভির কর্তারা শত শত সোনার টুকরো ভারতীয় তরুণ অফিসারকে হত্যা করল। এই নিয়ে কোনো উচ্চবাচ্চা নেই, কেউ একটা আঙুল পর্যন্ত তুলল না। সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেট এটলি একটি সারসত্য উচ্চারণ করেছিলেন। এই ভাষণে তিনি বলেছিলেন, সুভাষচন্দ্র যুদ্ধে জিততে পারেননি, তার অভীষ্ট পূর্ণ হয়নি, এসব ঠিক, কিন্তু তার সামরিক কর্মকাণ্ড ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। ভারতের স্বাধীনতা একদিন আসত, কিন্তু সুভাষের পরাজয় সেটা অনেক এগিয়ে এনেছিল। আসলে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের শিরদাঁড়া আতঙ্কে কেঁপে গিয়েছিল। আর্মি, নেভি এবং এয়ারফোর্সে হাজার হাজার ভারতীয় সেনানী এবং অফিসার রয়েছে। সুভাষচন্দ্রের অনুপ্রেরণায় তারা যদি ব্যাপকভাবে বিদ্রোহ ঘটায়, সেই সঙ্গে আসমুদ্র হিমাচল সাধারণ মানুষের তীব্র আন্দোলন গড়ে তোলে, ইংরেজ 10 দিনও ভারতের মাটিতে টিকে থাকতে পারবে না। চাটি বাটি গুটিয়ে যে কলোনি তাদের জন্য সোনার ডিম পাড়ে, সেটি পিছনে ফেলে জাহাজে কি প্লেনে উঠে চিরকালের মতো পালাতে হবে। দেশবাসীর দুর্ভাগ্য, সুভাষচন্দ্রের অভিযান এবং স্বপ্ন সফল হয়নি। যদি হতো তবে দেশ ভাগ করে স্বাধীনতা আসত বলে আমার মনে হয় না।
এই সাম্প্রদায়িক ভাগবাঁটোয়ারা তিনি কিছুতেই মেনে নিতেন না। ভারতের স্বাধীনতার ইতিহাস কিভাবে লেখা হতো আমার জানা নেই। দীর্ঘ সময় অবিরল বলে যাওয়ার পর চুপ করলেন শেখরনাথ। বিনয় কোনো প্রশ্ন করল না, নীরবে প্রাক্তন বিপ্লবীটির দিকে তাকিয়ে রইল। এক সময় গভীর নিঃশ্বাস ফেলে শেখরনাথ বললেন, যা সর্বনাশ ঘটাত তা তো ঘটেই গেছে। আচ্ছা বিনয়, তুমি কি জানো নেতাজি সুভাষচন্দ্র একটি ভাষণে কি বলেছিলেন? কোন ভাষণটার কথা শেখরনাথ বললেন সে বিনয় বুঝতে পারছিল না। সে নীরবে তাকিয়ে থাকে। শেখরনাথ তাকে লক্ষ্য করেননি, আপন মনেই বলতে লাগলেন, দেশ স্বাধীন হলে কিভাবে সেটা গড়ে তোলা হবে তার একটা রূপরেখা অনেক আগেই তিনি ভেবে রেখেছিলেন। স্বাধীন ভারতের ভিত্তি হবে গণতন্ত্র, জাতীয় ঐক্য, অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা। তিনি চেয়েছিলেন প্রতিটি দেশবাসীর জন্য সামাজিক ন্যায়, চেয়েছিলেন সাম্প্রদায়িকতা, জাতিভেদ এবং অস্পৃশ্যতা মুক্ত পরিবেশ। চেয়েছিলেন দেশের ঐশ্বর্য শুধু হাতে গোনা কয়েকজনের হাতে না চলে যায়, তার ভাগ যেন সমানভাবে এদেশের মানুষ পায়। সমাজতন্ত্রের কথাও তার মাথায় ছিল, তবে সেই সমাজতন্ত্র মার্কসের বই থেকে উঠে আসা কমিউনিজম নয়, রাশিয়ার অন্ধ অনুকরণও নয়। এই দেশের ইতিহাস, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা থেকেই তা উঠে আসবে। তার একটা স্বপ্ন সফল হয়নি, তার দ্বিতীয় স্বপ্নটা সার্থক হবে কিনা ভবিষ্যতই তা বলতে পারবে। একটু থেমে বললেন, অনেক রাত হয়ে গেল, এবার শুয়ে পড়ো। আলো নিভিয়ে শুয়ে পড়েছে দুজনে। বাইরে রাত ঝিমঝিম করছে। বিনয় কিন্তু ঘুমোতে পারল না। পাশের বিছানায় শুয়ে থাকা সর্বত্যাগী বিপ্লবীটির অন্তর্লীন দুঃখ, বেদনা, ক্ষোভ, স্বপ্নভঙ্গের আক্ষেপ তার বুকের ভেতর খানিক দূরের সমুদ্রের মতো অবিরাম আলোড়নে উথাল পাতাল হয়ে যেতে লাগল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 49 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।